1877 সালের গ্রীষ্মকাল এতটাই উত্তপ্ত এবং ভয়াবহ ছিল যে ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রেসিডেন্সিতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। প্রতিটি রাস্তা, প্রতিটি গ্রাম লাশে পরিপূর্ণ ছিল। এটি এমন একটি ভয়াবহতা ছিল যে এর কারণে প্রায় 2 কোটি মানুষের প্রাণ হারায়। এই ভয়াবহতা ভারতকে প্রায় জনশূন্যই করে দিয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হলো এটি কেবল ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একই বছর চীনে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে, যেখানে প্রায় 2 কোটিরও বেশি মানুষের প্রাণ হারায়। ব্রাজিলেও এই ভয়াবহতার কারণে প্রায় 20 লক্ষ মানুষ মারা যায়। মিশর, মরক্কো, ইথিওপিয়া এবং সাউথ আফ্রিকা সব জায়গায় এই ভয়াবহতার কবলে পড়েছিল। সারা বিশ্বের বিভিন্ন মহাদেশের লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছিলেন। আমেরিকার সিনেসোটায় এই বছরটিকে বলা হতো শীতহীন, অর্থাৎ শীতকাল ছিল কিন্তু শীত যেন হারিয়েই গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো 1877 সালে আসলে কি ঘটেছিল? এর মূল কারণ কোনো ভূমিকম্প কিংবা কোনো যুদ্ধ অথবা কোনো মহামারী রোগ ছিল না। বাস্তবে এটি ছিল একটি প্রাকৃতিক ঘটনা যা হাজার হাজার কিলোমিটার দূরে পেরুর উপকূলে সমুদ্রের একটি ছোট্ট অংশে শুরু হয়েছিল। 70 দশকে পেরুর জেলেরা ভালোবেসে এর নাম দিয়েছিলেন এল নিনো, যার অর্থ ছোট্ট শিশু। কিন্তু সেই বছর এই প্রাকৃতিক ঘটনাটি এতটাই চরম আকার ধারণ করেছিল যে এটি প্রায় লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সেই বছর যা ঘটেছিল এর ভয়াবহতা বিবেচনা করে বলা হতো সুপার এল নিনো। আজ 2026 সাল, প্রায় 140 বছর পর পৃথিবীতে এটি আবারও ফিরে আসছে। ইউরোপের বৃহত্তম আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্র ECMWF বলেছে গত 140 বছরের মধ্যে সবচেয়ে বড় এল নিনো আসতে চলেছে। কিছু বিশেষজ্ঞরা একে মেগা এল নিনো বলেছেন। বলা হচ্ছে 2026 সালের গ্রীষ্মকাল মানব ইতিহাসে সবচেয়ে ভয়ানক গ্রীষ্মকাল হতে চলেছে। এই বিষয়টি ভালোভাবে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে এল নিনো আসলে কি। সহজ কথায় প্রশান্ত মহাসাগরের পূর্ব এবং মধ্যাঞ্চল, যেখানে সাধারণত বরফের মতো ঠান্ডা পানি থাকার কথা, সেখানের পানি হঠাৎ করেই অস্বাভাবিক গরম হয়ে যায়। আর যখন সমুদ্রের এই ট্রিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি একসাথে গরম হয়ে যায়, তখন সেখান থেকে এত বেশি তাপ নির্গত হয় যে পুরো পৃথিবীর বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এবং আবহাওয়ার ধরন ভয়ানক আকারে বদলে যায়। প্রশান্ত মহাসাগর হলো বিশ্বের সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগর। এখানকার বাতাস সাধারণত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এই বাতাসগুলোকে ট্রেড উইন্ড বলা হয়। এই বাতাসগুলো মূলত আমেরিকা থেকে এশিয়া মহাদেশ এবং অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হয়। এর ফলে প্রশান্ত মহাসাগরের উপরের পানিগুলো পশ্চিম দিকে অর্থাৎ অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হয়। আর যখন পানি প্রবাহিত হয় তখন সেখান থেকেই সমুদ্রের নিচের গভীর পানি পূর্ব দিকে উঠে আসে। দক্ষিণ আমেরিকার কাছে সমুদ্রের নিচ থেকে এই পানি উপরে উঠে আসে। এই পানি তুলনামূলকভাবে ঠান্ডা এবং পুষ্টি সমৃদ্ধ। এটি একটি সমুদ্রের স্বাভাবিক ঘটনা, যেখানে উষ্ণ পানি অস্ট্রেলিয়ার দিকে আর পুষ্টিকর এবং ঠান্ডা পানি দক্ষিণ আমেরিকার দিকে প্রবাহিত হয়। পানি যখন উষ্ণ থাকে তখন তা সহজেই বাষ্পীভূত হয় এবং সেই বাষ্পীভবনের ফলে মেঘ তৈরি হয়। আর সেই মেঘগুলো অস্ট্রেলিয়ার কাছে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এখন কল্পনা করুন ট্রেড উইন্ড দুর্বল হয়ে গেছে, বাতাস আর আগের মতো এত দ্রুত প্রবাহিত হয় না। তখন দক্ষিণ আমেরিকার দিকে উঠে আসা ঠান্ডা পানিও আর উঠে আসে না, অর্থাৎ বন্ধ হয়ে যায়। এর ফলে উপরিভাগ গরমই থাকে এবং অস্ট্রেলিয়াতে বৃষ্টির জন্য অস্ট্রেলিয়ার আকাশে আর মেঘ তৈরি হয় না। সেই মেঘগুলো প্রশান্ত মহাসাগরের মাঝখানে বা অন্য কোথাও পড়ে। এই ঘটনাকেই বলা হয় এল নিনো। এটি একটি চক্রের মতো, তবে নিয়মিত নয়। এটি প্রতি 2, 3 বা 5, 7 বছর পর পর ফিরে আসে। আর যখন এটি আসে তখন 6 থেকে 12 মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়। আর এই দীর্ঘ সময়ের মধ্যে পৃথিবীর আবহাওয়ার ধরন প্রায় চরম আকারে বদলে যায়। অস্ট্রেলিয়ার অঞ্চল খুব শুষ্ক হয়ে যায় এবং বৃষ্টির অভাব দেখা যায়। আর অস্ট্রেলিয়ার বড় বড় অঞ্চলে দাবানল দেখা যায়। এই শুষ্ক অবস্থা দক্ষিণ পূর্ব এশিয়া এবং বাংলাদেশ ও ভারতেও ছড়িয়ে পড়ে, যার ফলে দুর্বল বর্ষা এবং তীব্র গরমের দেখা দেয়। একটি স্বাভাবিক এল নিনোই বাংলাদেশ বা ভারতের জন্য খুবই খারাপ খবর। কিন্তু এবছর যা আসতে চলেছে তার ভয়াবহতা আরো তীব্র আকার ধারণ করতে পারে। আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA এর 2026 সালের এপ্রিলে আবহাওয়ার আপডেট খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে 2026 সালের মে থেকে জুলাইয়ের মধ্যে এল নিনো তৈরির প্রায় 61% সম্ভাবনা রয়েছে। আর এই সময়টি সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ এল নিনো যখন চরম আকার ধারণ করবে ঠিক তখনই বাংলাদেশে বর্ষাকাল শুরু হবে। আর যখন আমাদের বৃষ্টির সবচেয়ে বেশি প্রয়োজন হবে, আমাদের যেসব ফসল বর্ষার উপর নির্ভরশীল, এল নিনো হতে পারে এই সব কিছু ধ্বংস করে দিবে। আর দ্বিতীয় সমস্যা হলো এর তীব্রতা। ANOA এর মতে এটি একটি অত্যন্ত শক্তিশালী এল নিনো হতে পারে। প্রশান্ত মহাসাগরের গড় তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। গরমের তীব্রতার কারণে কোনো স্পেশালিস্ট এর নাম দিয়েছেন মেগা এল নিনো। আর 3 নম্বর প্রবলেম হলো জলবায়ুর পরিবর্তন। এল নিনো হাজার হাজার বছর ধরে চলে আসা একটি সাধারণ আবহাওয়ার ঘটনা। জলবায়ু পরিবর্তনের আগে এল নিনো এলে পৃথিবীর গড় তাপমাত্রা 1.4 থেকে 1.5 ডিগ্রি বাড়ত।
কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে 2026 সালে পৃথিবীর গড় তাপমাত্রা অলরেডি 1.4 ডিগ্রি সেলসিয়াস বেড়েই গেছে। আর এখন এল নিনো আসলে আরো 1.5 ডিগ্রি যোগ করবে, ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে প্রায় 2.9 ডিগ্রি সেলসিয়াস। মানব ইতিহাসে এমন তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি আর কখনো দেখা যায়নি। ভাবুন, আপনি একটি ঘরে বসে আছেন যেখানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, আর কেউ এসে সেখানে একটা হিটার জ্বালিয়ে দিল। আর এটি হলো জলবায়ুর পরিবর্তন আর এল নিনোর সংমিশ্রণ। 2026 সালে এল নিনোর প্রভাব বাংলাদেশের 4টি স্তরে হতে পারে। প্রথম স্তর হলো বর্ষাকাল। বাংলাদেশের আবহাওয়া বিভাগ 2015 সালের পর থেকে সর্বনিম্ন স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছে। স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্রা প্রায় 75% আশা করা হচ্ছে। বাংলাদেশের উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং দক্ষিণের বরিশালের কিছু অংশ বাদে দেশের প্রায় বাকি সব অঞ্চলেই বৃষ্টির ঘাটতি দেখা দেবে। দ্বিতীয় প্রবলেম হলো কৃষি। সমস্যা হলো বাংলাদেশের প্রায় 51% কৃষি জমি সম্পূর্ণরূপে বর্ষার উপর নির্ভরশীল। আর তৃতীয় স্তর হলো এর গরমের তীব্রতা। এল নিনো যখন আসবে তখন এর গরমের তীব্রতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। আর এর পরের স্তরের ইফেক্ট আপনি ঘরে বসে দেখতে পাবেন। এপ্রিলের শেষের দিকে অতিরিক্ত পানির কারণে ইতিমধ্যে অনেক ফসলের ক্ষতি হয়েছে। তার উপর এল নিনোর জন্য স্বাভাবিকের চেয়ে কম বর্ষা মানে কম খাদ্য উৎপাদন, আর কম খাদ্য উৎপাদন মানে খাদ্যের উচ্চ মূল্য। তথ্য অনুযায়ী একটি সাধারণ এল নিনোর কারণে বছরে বিশ্বব্যাপী খাদ্য বহির্ভূত পণ্যের দাম প্রায় 5% বৃদ্ধি পায়। আর সুপার এল নিনো বছরে তো মুদ্রাস্ফীতি প্রায় 9% পর্যন্ত বেড়ে যায়। আর বাংলাদেশের মুদ্রাস্ফীতি ইতিমধ্যে তো অনেক দূর বেড়েই গেছে। বাংলাদেশের বর্তমান সরকারের মুখে শোনা একদিকে ইরানের যুদ্ধের চাপ, আর অন্যদিকে কম বর্ষা এই পরিস্থিতিকে আরো শোচনীয় করে তুলতে পারে। মানুষ মনে করে দিনের বেলায় তাপমাত্রা বেশি বিপজ্জনক, কিন্তু দাবদাহ কেবল দিনের বেলায় মানুষ মারে না। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো রাতে শরীর ঠান্ডা হতে না পারা। এটি মানুষের শরীরকে সুস্থ হতে বাধা দেয় এবং হিট স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এর পেছনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হিট আইল্যান্ড ইফেক্ট। আমরা শহরগুলোতে গাছ কেটে ফেলছি এবং খোলা জায়গার পরিবর্তে কংক্রিটের বড় বড় বিল্ডিং তৈরি করছি। এই ইট পাথরের বড় বড় বিল্ডিং গুলো দিনের বেলায় তাপ শোষণ করে এবং রাতের বেলা ধীরে ধীরে সেই তাপ পরিবেশের মধ্যে ছেড়ে দেয়। এছাড়া গরমের মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্যও রয়েছে। শহরগুলোতে মানুষ প্রায় ঘর ঠান্ডা রাখতে এসি ব্যবহার করে। এই এসি ঘর তো ঠান্ডা করে ঠিক, কিন্তু এসির পেছন থেকে যে গরম বাতাস বের হয় তা আশেপাশের এলাকাকে আরো উত্তপ্ত করে তোলে। আর এর ভুক্তভোগী হয় সেই সব মানুষ যারা এসি ব্যবহার করতে পারে না। বাংলাদেশের প্রায় 7 কোটি শ্রমিক এমন খাতে কাজ করেন যেখানে সরাসরি রোদে থাকতে হয়। তাদের কেউ রিক্সা চালান, কেউ নির্মাণস্থলে পাথর কাটেন, রাস্তায় পণ্য বিক্রি করেন এবং ডেলিভারির কাজ করেন, ইত্যাদি ইত্যাদি। আর এই কাজগুলো মূলত ইনফরমাল, অর্থাৎ তাদের কোনো বেতনভুক্ত ছুটি নেই, স্বাস্থ্য বীমা নেই, এমনকি কোনো আইনের নিরাপত্তাও নেই। আর ক্রমবর্ধমান গরমের মাত্রা এই খেটে খাওয়া মানুষগুলোকেই বইতে হয়। শ্রমিকের উপর করা এক গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর গড় তাপমাত্রা মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে এই মানুষগুলোর আয় প্রায় 10 থেকে 15% কমে যায়। তাপমাত্রা কমানো এবং পরিবেশকে শীতল রাখতে একটা সহজ সমাধান হলো গাছ লাগানো। গবেষণায় দেখা গেছে যে আমাদের যত বেশি গাছ এবং যত কম কংক্রিটের বিল্ডিং থাকবে, রাতের তাপমাত্রা তত কম বাড়বে এবং তাপমাত্রা জনিত মৃত্যুর হার তত কমে যাবে। এখন প্রশ্ন হলো, দেশে কি গাছপালার অভাব? হ্যাঁ, একদমই তাই। বাংলাদেশে কি গাছ লাগানো হচ্ছে? দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে একদমই না, বরং উল্টো চিত্র দেখা যাচ্ছে। প্রতিটি শহরে মারাত্মকভাবে বন উজাড় করা হচ্ছে, আর সরকারও তাতে অনুমোদন দিচ্ছে। কেন এত গাছ কাটা হচ্ছে তা জানতে চাইলে উন্নয়নের অজুহাত দেয়া হয়। দাবি করা হয় যে একটি গাছ কাটলে 10টি গাছ লাগানো হচ্ছে, কিন্তু সত্যটা কি জানেন কতগুলো গাছ আসলে লাগানো হচ্ছে? একটি দেশের সুন্দর স্বাভাবিক পরিবেশের জন্য বনাঞ্চল দরকার প্রায় 25%, কিন্তু বাংলাদেশের বন বিভাগের তথ্য অনুযায়ী দেশে বনাঞ্চল রয়েছে মাত্র 15.58%। এসব শুনে আপনার মনে হতে পারে খুবই বিপজ্জনক, কিন্তু বিষয়টা হলো আপনি বা আমি একজন মানুষ এখানে কি করতে পারি? আমি একা এল নিনো বা জলবায়ুর পরিবর্তন থামাতে পারবো না, তাহলে একজন ব্যক্তি কিভাবে করতে পারে? এর কিছু জিনিস আপনার হাতেই রয়েছে। আপনার শহর, পাড়া কিংবা গ্রামের প্রতিটি বড় বড় গাছকে কাটা থেকে বাঁচান। আপনিই শক্তি। নতুন গাছ লাগানো গুরুত্বপূর্ণ, কিন্তু এর থেকেও বেশি জরুরি হলো পুরনো গাছগুলোকে কাটা থেকে বাঁচানো। কারণ নতুন চারা গাছের প্রায় 90% মারা যায়। একটি চারা গাছ বড় হতে অনেক সময় লাগে, আর সাকসেস হওয়ার সম্ভাবনা তো খুবই কম থাকে। তাই নতুন গাছ লাগান, কিন্তু পুরনো গাছ বাঁচাতে ভুলবেন না। এছাড়া গরমের দিনে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে বাইরে গেলে সতর্ক থাকবেন। শরীর হাইড্রেট রাখুন, প্রয়োজনে হিট স্ট্রোকের বিরুদ্ধে সেফটি সাথে রাখুন। এছাড়া আপনার চারপাশের মানুষগুলোর দিকে
খেয়াল রাখবেন। সোসাইটির সিকিউরিটি গার্ড, ডেলিভারি বয়, রোদে কাজ করা নির্মাণ শ্রমিক, রাস্তার হকার অসুস্থ হলে তাদের ঠান্ডা পানি দিন। সম্ভব হলে বিশ্রামের জন্য শীতল জায়গা করে দিন, কারণ এই মানুষদের হিট স্ট্রোকে মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর তৃতীয়ত হলো, আমরা একা জলবায়ুর পরিবর্তন থামাতে না পারলেও সম্মিলিতভাবে অবদান রাখতেই পারি, কারণ এই বছর যে এল নিনো আসছে তা শেষ নয়। প্রতি 3, 4 বা 7 বছর পর পর এটি আবারও ফিরে আসবে, আর প্রতিবার আগের থেকে বেশি উত্তপ্ত হবে। আমরা যদি কার্বন নিঃসরণ না কমাই, বন না বাঁচাই এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ না করি, তবে একদিন হয়তো প্রতি বছরই এই এল নিনো ফিরে আসবে। সবচেয়ে বিপজ্জনক হলো 2026 সালে জন্ম নেওয়া শিশুদের, যাদের কাছে গ্রীষ্মকালের ধারণাটাই বদলে যাবে। আমাদের ছোটবেলার 20-25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গ্রীষ্মকাল কেমন ছিল তা কখনো তারা জানবেই না। তাদের কাছে গ্রীষ্মকাল মানেই হবে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। আর এই গরমের তীব্রতার কারণে রোগের প্রভাব হয়তো এদের উপর বেশি পড়বে। তাই পদক্ষেপ নিন, ছোট ছোট পদক্ষেপ নিন। নিজের যত্ন নিন, আপনার প্রিয়জনদের খেয়াল রাখুন। অনেক অনেক ধন্যবাদ।